একটু থামুন। দর্শক, আপনি কি কখনো এমন দাবার বোর্ড দেখেছেন যেখানে এক পক্ষ দাবি করছে যে সে চেকমেট দিয়ে দিয়েছে, অথচ অন্য পক্ষের চাল এখনো বাকি? কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট। আপনার আঙুলের ইশারায় হাজারো পারমাণবিক বোমা ধেয়ে যেতে পারে। আপনার হাতে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর, আকাশে ওড়ে দুনিয়ার সবচেয়ে আধুনিক অদৃশ্য বিমান। আপনি বুক ফুলিয়ে বলছেন আপনি যুদ্ধে জিতে গেছেন, কিন্তু একটি ছোট্ট সমস্যা আছে। বিশ্বের তেলের 20% যে সরু পথ দিয়ে যায়, সেই পথটা এখনো আপনার ক্ষুদ্র এক শত্রু আটকে রেখেছে। আপনার তথাকথিত মিত্ররা আপনার বিপদের দিনে ফোন ধরছে না, আর আপনি শান্তির কথা লিখছেন আপনার সোশ্যাল মিডিয়াতে, অথচ আপনার পেছনে হাজার হাজার সৈন্য জাহাজে চড়ে মধ্যপ্রাচ্যের আগুনের দিকে ছুটে চলেছে। এটা কি বিজয়ের ছবি, নাকি এটা এমন একজন মানুষের করুণ দৃশ্য যিনি নিজের অজান্তে একটি বিশাল ফাঁদে পা দিয়ে ফেলেছেন? আজ আমরা কোনো সাধারণ সংবাদের বিশ্লেষণ করছি না। আজ আমরা ব্যবচ্ছেদ করব এক ক্ষমতার মরীচিকার গল্পের। আমি শাহিদুর রহমান হীরা, আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং প্রতিরক্ষা কৌশল নিয়ে কাজ করি এই চ্যানেলে। প্রতিটা ঘটনার আড়ালে যে অন্ধকার সত্য লুকিয়ে থাকে, যা মূলধারার মিডিয়াগুলো এড়িয়ে যায়, তাই আপনাদের সামনে তুলে ধরাই আমার কাজ। বিশ্লেষণে যাওয়ার আগে একটু ছোট্ট অনুরোধ: যদি এই ধরনের গভীর সামরিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণ আপনার ভালো লাগে, তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি লাইক করুন যাতে সত্যের এই কণ্ঠস্বর সবার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা সংবাদের ভিতরে চলে যাই। জার্মান সামরিক দার্শনিক কার্ল ফন ক্লাউজেভিজ বলেছিলেন, যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই না, এটা মূলত ইচ্ছাশক্তির লড়াই। আজ 2026 সালের মার্চ মাসে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের দিকে তাকালে এই কথাটি হারহিম করা সত্য বলে মনে হয়। ঘটনা শুরু 28 ফেব্রুয়ারি 2026। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে শুরু করে অপারেশন এপিক ফিউরি। লক্ষ্য ছিল স্পষ্ট: ইরানের মেরুদণ্ড ভেঙে দেয়া। এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা হয়। নাতাজ, ইস্পাহান এবং ফোর্দের মতন সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালানো হয়। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। তারা পাল্টা আঘাত হানে তেল আবিব, দিমনো এবং সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। আজ প্রায় 4 সপ্তাহ পার হয়ে গেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী শুধু ইরানের ভেতরেই মৃত্যু হয়েছে অন্তত 1500 মানুষের, আর আহত 18,000-এরও বেশি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। কিন্তু ট্র্যাজেডি এখানে নয়, ট্র্যাজেডি হলো অর্থনীতিতে। উইকিপিডিয়া এবং আন্তর্জাতিক শিপিং ডাটা বলছে পারস্য উপসাগরের প্রবেশদ্বার স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী এখন কার্যত বন্ধ। বিশ্বের 20% তেলের সরবরাহ লাইন এখন ইরানের কবজায়। ট্যাঙ্কার চলাচল কমে গেছে প্রায় 70%। 150টিরও বেশি বিশালাকার তেলের জাহাজ এখন গভীর সমুদ্রে অলস দাঁড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প গত 21শে মার্চ 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল, হরমুজ না খুললে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র গড়িয়ে দেওয়া হবে। কিন্তু কি হলো? কয়েকদিন পরেই তিনি সুর পাল্টে বলছেন আলোচনা চলছে, 5 দিনের বিরতি দিচ্ছি। একদিকে শান্তির টুইট, অন্যদিকে পেন্টাগন থেকে পাওয়া খবরে বলা হচ্ছে আরও 3000 প্যারাট্রোপার এবং একাধিক মেরিন ইউনিট মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এটা কি শান্তি নাকি ঝড়ের আগের নিস্তব্ধতা? এখন আমি আপনাকে 4টি গল্প বলবো। এই গল্পগুলো শুনলে আপনি বুঝে যাবেন বিশ্বের রাজনীতি এবং অর্থনীতি এবং সামরিক যে বিষয়গুলো সেগুলো কোন দিকে ধাবিত হচ্ছে। আমাদের যে গল্প, সেই গল্পের প্রথম গল্পটার শিরোনাম হতে পারত 15 দফার ফাঁদ, কাগজের বাঘ নাকি শেষ তাস। কল্পনা করুন আপনার এক প্রতিবেশী আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এখন সে একটি স্ট্যাম্প পেপার এনে বলছে, চুক্তি করো, তোমার বাড়ির চাবি আমার হাতে দাও, তোমার রান্নাঘরে কি রান্না হবে সেটা আমি ঠিক করব, আর কথা দাও যে তুমি আর কখনো সবজি কাটার ছুরি হাতে ধরবে না। আপনি কি এই চুক্তিতে সই করবেন? এটাই মূলত আমেরিকার তথাকথিত 15 দফার পরিকল্পনার সারমর্ম। ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে আমরা জানতে পারি এই পরিকল্পনাটা পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠানো হয়েছে। সত্যগুলো শুনুন: ইরানের সব পারমাণবিক সক্ষমতা ছাড়তে হবে। 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম IAEA এর কাছে বুঝিয়ে দিতে হবে এবং হামাস, হিজবুল্লাহ, হুতিদের সব সমর্থন বন্ধ করে দিতে হবে। বিনিময়ে কি মিলবে? স্রেফ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার। আল জাজিরার একটি কূটনৈতিক সূত্র বলছে, ইরান এই পরিকল্পনাকে অত্যন্ত চরমপন্থী এবং অযৌক্তিক বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি সাব জানিয়ে দিয়েছেন যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় মানেই আলোচনা নয়। এখানে মজার ব্যাপারটি লক্ষ্য করুন, ট্রাম্প চিৎকার করে বলছে ইরান আলোচনায় আগ্রহী,
অথচ ইরানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি সরাসরি টিভিতে এসে ব্যঙ্গ করে জিজ্ঞেস করলেন, আপনারা কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরাই নিজেদের সাথে আলোচনা করছেন? আমেরিকা ভেবেছিল তাদের অত্যাধুনিক সাইবার আক্রমণ আর প্রিসিশন গাইডেড মিসাইল দিয়ে ইরানকে পঙ্গু করে দিলে তারা হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরান গত 40 বছর ধরে এই দিনের জন্যই প্রস্তুতি নিয়েছে। তাদের কাছে হয়তো B-21 রেডার নেই, কিন্তু তাদের কাছে আছে অপ্রতিসম যুদ্ধ কৌশল। এটা অনেকটা এমন, আপনি একটি দামি স্যুট পরে ড্রেনে নেমেছেন ইঁদুর মারতে। ইঁদুর মরুক অথবা না মরুক, আপনার স্যুট কিন্তু নষ্ট হবেই। ইরান এখন সেই ড্রেনের ইঁদুরের মতন কামড় দিচ্ছে আমেরিকার ইমেজে। এবার আসি দ্বিতীয় গল্পে, যেখানে আমরা দেখব কেন আমেরিকার বিশাল সব বোমাও কাজ করছে না। আল জাজিরার একটি বিশেষ রিপোর্টে কেশম দ্বীপের কথা উঠে এসেছে। এই দ্বীপটা যেন হরমুজ প্রণালীর বুক চিরে দাঁড়িয়ে থাকা এক অতন্ত্র প্রহরী। এই দ্বীপের নিচে কি আছে জানেন? ইরানের বিশাল এক মিসাইল সিটি। পাহাড়ের শক্ত পাথর কেটে দশকের পর দশক ধরে তৈরি করা হয়েছে এই গোলকধাঁধা। এখানে লুকিয়ে আছে হাজার হাজার অ্যান্টিশিপ মিসাইল এবং দ্রুতগামী স্পিডবোট। গালফ নিউজ বলেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেখানে একের পর এক GBU-75 নামক 500 পাউন্ডের ব্যাংকার ব্লাস্টার বোমা ফেলেছে। এই বোমা 48 ফুট মাটি বা 6 মিটার শক্ত কংক্রিট ভেদ করতে পারে, কিন্তু ফলাফল শূন্য। ওয়াশিংটন ইনস্টিটিউটের একটি বিশ্লেষণ শুনলে আপনি চমকে উঠবেন। আমেরিকার নৌশক্তি এখন তাদের ইতিহাসের অন্যতম সর্বনিম্ন পর্যায়ে আছে। ভিয়েতনাম যুদ্ধের সময় তাদের হাতে 250টিরও বেশি প্রধান যুদ্ধজাহাজ ছিল, আজ সেটা 100-র নিচে। হরমুজ প্রণালীতে মাত্র 12টি ডেস্ট্রয়ার মোতায়েন করতে গিয়ে মার্কিন নৌবাহিনী তাদের প্রশান্ত মহাসাগরীয় এবং আটলান্টিক ফ্লিটকে দুর্বল করে ফেলছে। সহজ উপমায় বলি, একটা বিশাল ক্ষুধার্ত বাঘ একটা গভীর খরগোশের গর্তের সামনে মুখ বাড়িয়ে বসে আছে। বাঘটা শক্তিশালী, তার থাবা মারাত্মক, কিন্তু সে গর্তের ভেতরে ঢুকতে পারছে না। উল্টো গর্তের ভেতর থেকে খরগোশ মাঝে মাঝে বাঘের নাকে কামড় দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। ইরানের মানবিক ক্ষতি অনেক। তাদের সাধারণ মানুষ যুদ্ধের যন্ত্রণায় পিষ্ট, কিন্তু তাদের সামরিক লজিস্টিক এমনভাবে বিকেন্দ্রীকরণ করা হয়েছে যে প্রধান কমান্ড সেন্টার ধ্বংস হলেও নিচের ইউনিটগুলো মাসের পর মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে। মিডল ইস্ট ফোরামের গবেষণা বলছে 2025 সালের হামলার পর ইরান তাদের স্থাপনাগুলো আরও অনেক গভীরে নিয়ে গেছে, যেখানে আমেরিকার ব্লাঙ্কার ব্লাস্টার বোমা পৌঁছানো অসম্ভব। চলুন এবার আমরা 3 নম্বর গল্পে চলে যাই। বাংলায় একটা কথা আছে, 2 নৌকায় পা দিয়ে চলা। আমাদের এই ভূ রাজনৈতিক নাটকের তৃতীয় অঙ্কের নায়ক হলো পাকিস্তান। CNBC এবং টাইম ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হঠাৎ করে শান্তি আলোচনায় মসিহা হয়ে উঠেছেন। ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে শরীফের বার্তাটির স্ক্রিনশট শেয়ার করেছেন। কেন পাকিস্তান? কারণ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিফ মুনির। ট্রাম্প স্বয়ং তার প্রশংসা করে বলেছেন তিনি ইরানকে অন্য যে কারোর থেকে ভালো বোঝেন। টাইমের বিশ্লেষণ বলছে মুনিরের সাথে ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC দীর্ঘদিনের গোপন যোগাযোগ রয়েছে, তাই তিনি বার্তাবাহক হিসেবে আদর্শ। কিন্তু একটু দাঁড়ান, এখানে একটি বিরাট কিন্তু আছে। নিকোলা ম্যাকিয়াভেলি লিখেছিলেন, রাজনীতিতে মিত্র এবং শত্রু স্থায়ী নয়, স্বার্থই স্থায়ী। পাকিস্তানের পকেটে এখন সৌদি আরবের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। আর নিউ ইয়র্ক টাইম বলছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ফোন করে বলেছিলেন এই যুদ্ধ এখনই থামানো উচিত হবে না। তাহলে পাকিস্তান আসলে কার হয়ে কাজ করছে? তারা কি ইরানের বন্ধু সেজে আমেরিকার পাতা কোনো ট্রোজান হর্স বা গুপ্তফাদ, নাকি তারা নিজেদের ভঙ্গুর অর্থনীতি বাঁচাতে দুই পক্ষ থেকেই ফায়দা লুটছে? আপনাকে বুঝতে হবে এটা স্রেফ মেসেঞ্জার সার্ভিস না, এটা একটা হাই লেভেলের ইন্টেলিজেন্স গেম। চতুর্থ বা শেষ গল্পটা হলো ট্রাম্পের নিজের ঘর এবং বাজারের। এই তথ্যটি খুব মনোযোগ দিয়ে শুনুন। যখন ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখলেন শান্তি আসছে, তখনই তেলের দাম হুড়মুড় করে পড়ে যায় এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। আবার যখন ইরান প্রস্তাব প্রত্যাখ্যান করে, তখন তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। NBC নিউজ জানাচ্ছে ট্রাম্পের এই প্রস্তাবের খবর বের হওয়ার ঠিক আগে S&P 500 এবং NASDAQ 100 ফিউচারের বিশাল এক উত্থান দেখা যায়। অভিযোগ উঠেছে ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের কেউ কি এই আগাম তথ্য ব্যবহার করে বাজারে জুয়া খেলেছেন। যদি এটি সত্য হয়, তবে এটি কেবল রাজনৈতিক চাল নয়, এটি একটি আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ক্রাইম বা আর্থিক অপরাধ। ভেতরের খবরটা আরও ভয়াবহ। হোয়াইট হাউসের ভেতরেই এখন গৃহযুদ্ধ। যুদ্ধ সচিব পিট হেগসেট এবং ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স চাইছেন ইরানকে পুরোপুরি গুড়িয়ে দিতে। অন্যদিকে ট্রাম্প চাইছেন একটি ডিল করে শান্তির দূত সাজতে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সকালে বলছেন ট্রাম্প শান্তির পক্ষে,
আবার বিকেলে বলছেন আমরা নরক ঢেলে দিতে প্রস্তুত। এটা কোনো পেশাদারী সরকারের ভাষা হতে পারে না। এটি একটি নেতৃত্বের চরম বিভ্রান্তির বহিঃপ্রকাশ। তাহলে পুরো দৃশ্যপটটা কি দাঁড়ালো? আমার বিশ্লেষণ বলছে সামনে ৩টি পথ খোলা আছে। ১ নম্বর হচ্ছে আংশিক যুদ্ধবিরতি। পাকিস্তান এবং তুরস্কের চাপে একটি দায়সারা চুক্তি হবে যাতে ইরান সাময়িকভাবে হরমুজ খুলে দেবে এবং আমেরিকা হামলা থামাবে। কিন্তু এটা হবে ক্যান্সারের ঘায়ে ব্যান্ডেজ লাগানোর মতন। সমস্যা ভেতরেই থেকে যাবে। ২ নম্বর পূর্ণমাত্রায় স্থলযুদ্ধ। যদি ২৫০০ মেরিন সৈন্য সত্যি ইরানের খার্ক দ্বীপে নামে, তবে মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা আরও বাড়বে। ওয়াশিংটন ইনস্টিটিউট বলছে এর ফলে ইরাক, সিরিয়া এবং লেবানন থেকে আমেরিকার উপরে প্রক্সি হামলা কয়েক গুণ বেড়ে যাবে। ৩ নম্বর হচ্ছে কূটনীতিক দীর্ঘটানা। ইরান আলোচনার নাম করে সময় কিনবে এবং তাদের ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলো আরও মাটির নিচে নিয়ে যাবে। সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই পুরো খেলায় চীন একদম চুপচাপ বসে আছে। তারা দেখছে আমেরিকার ডেটারেন্স স্ট্র্যাটেজির সীমা কতটুকু। তাইওয়ান নিয়ে ভবিষ্যতে কি করতে হবে তার পাঠ তারা এই হরমুজ প্রণালী থেকে নিচ্ছে। থুসিডিয়াস ২০০০ বছর আগে লিখেছিলেন, শক্তিশালীরা যা করতে পারে সে তাই করে, আর দুর্বলকে যা সইতে হয় সে তাই সয়। কিন্তু ২০২৬ সালের এই যুদ্ধ দেখাচ্ছে শক্তিশালী হওয়া আর সর্বশক্তিমান হওয়া এক কথা নয়। দর্শক, আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি কোনো চুক্তিতে পৌঁছতে পারবেন, নাকি ক্ষমতার এই মরীচিকা তাকে এমন এক চোরাবালিতে টেনে নিয়ে যাচ্ছে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি গুরুত্ব সহকারে পড়ে থাকি। আমি শাহিদুর রহমান হীরা আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সত্য সন্ধানে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।